ভালোবাসার উত্তরাধিকার, কলমে লেখক গৌতম সাহা। অনেকদিন দেখা হয় না রূপার সাথে, অনেক দিন। কতদিন? তা বেশ কয়েক বছর তো হবেই। কত বছর তা বলতে গেলেও তো ভেবে দেখতে হবে কবে শেষ দেখা হয়েছিল ওর সাথে। থাক না সেসব কথা, কি হবে পুরনো স্মৃতি রোমন্থন করে। আমার বয়সটাই কি কম হলো? মাথার চুলে পাক ধরেছে, হাঁটা চলায় এসেছে একটু পৌরত্বের ছাপ। এখন আর কেউ যুবক বলবে না, বরং বয়স্ক মতো লোকটা বললেও খুব আশ্চর্য লাগবে না। কিন্তু রূপার সঙ্গে যেদিন শেষ দেখা হয়েছিল সেদিন তো আমি যুবকই ছিলাম। আউটরাম ঘাটের ধারে দাঁড়িয়ে রূপার ছলছল চোখের আর্দ্রতায় দেখেছিলাম পড়ন্ত সূর্যের ম্লান আলোর মন খারাপি বিষণ্ণতা। বুকের ভেতরটা খা খা করছিল। প্রেয়সীকে চিরতরে হারিয়ে ফেলার অনুভূতির যন্ত্রণা কুঁকড়ে দিচ্ছিল হৃদয়কে। কিন্তু আমি যে জন্মভীতু, আহাম্মক আর অপদার্থ এক প্রেমিক। বুকে সাহস ছিল না যে বলি, আমাকে ছেড়ে যেও না রূপা, তোমাকে ছেড়ে কি করে থাকবো আমি। রূপা তো শুধু এটুকুই শুনতে চেয়েছিল আমার কাছে যে ওকে বলি, বাড়ি থেকে করা বিয়ের সম্পর্ক ভেঙে দাও তুমি, চলে এসো আমার কাছে। আসলে আমি সেই গোত্রের পুরুষ যারা ভালোবাসে, কিন্তু ভালোবাসাকে দুহাতের পেশির মধ্যে সবলে আঁকড়ে রাখতে জানে না। জানে না ভালোবাসা মানে নিবিড় করে চাওয়াও। নিজের প্রেয়সীকে বুকের মাঝে আঁকড়ে ধরে রাখতে মনের জোর লাগে। আমার সে জোর নেই, ছিলও না কখনো। আমার মতো ছেলেরা ভাবে ভালোবাসার মানুষকে সুখে রাখতে সামর্থ্য লাগে, আর সামর্থ্য না থাকলে শুধু শুধু তাকে কষ্টের জীবনে আহ্বান করে এনে লাভ নেই। ভালোবাসা দুদিন পরে পালিয়ে যাবে জাগতিক চাহিদা না মেটাতে পারলে। আর তার নিশ্চয়তা না থাকলে কি লাভ নিজের ভালোবাসা নারীর জীবনকে বিস্ময় করে তুলে। তার চেয়ে তাকে হারানোর কষ্ট ভোগ করা অনেক শ্রেয়। ওর জীবন তো সুন্দর হবে। আমরা যোগ্য হয়ে উঠতে পারি না। আমাদের স্থান ওই নিষ্ফলের হতাশের দলে। অনেক অপেক্ষাতেও আমার মুখ থেকে কাঙ্ক্ষিত ওই কথা কটি শুনতে পারেনি রূপা। রাগ করেনি জানি আমি। ওই রকম বোকা বোকা আনস্মার্ট মুখচোরা ভীতু কলমচি পুরুষকে যে রূপা ছাড়া কেউ চিনত না। ভালোবাসতে পারত কি ওর মতো? অসম্ভব। সব ছেড়ে আসতে তার কোনো দ্বিধা তো ছিল না, ভরসা ছিল না তো আমার তরফে। আমার থেকে সে প্রত্যাশিত ভরসা না পেয়ে বাড়ির প্রবল চাপে বাধ্য হয়ে বিয়ের পিঁড়িতে বসেছিল শ্রীরূপা, আমার রূপা। শুধু যেতে যেতে বলেছিল, জীবনে একমাত্র তোমাকেই ভালোবেসেছি, জানি না এরপরে আর কাউকে এমনভাবে ভালোবাসতে পারবো কিনা। অভি, ভালো থেকো তুমি, চেষ্টা করো অন্তত, আর লেখাটা ছেড়ো না। সেই শেষ দেখা, এরপর চলে গেছে প্রায় এক যুগ। প্রায় 10 বছর বাদেই ফেসবুকে আবার খুঁজে পাওয়া রূপাকে। সুখী পরিবার, স্বামী স্ত্রী আর বাবা মায়ের কোলে বছর 5 ফুটফুটে এক ছেলে। আমি আজও অসফলদের দলেই পড়ি। লেখালেখি করি, তবে তা ওই ফেসবুকের পাতাতেই। নাম জানে না কেউই, চাকরি বাকরি করিনি, পাইনি বলাটাই যথাযথ। কয়েকটা প্রাইভেট টিউশনি করি নিষ্ঠা ভরে, ওতেই মা আর আমার চলে যায়। জীবনে উচ্চাকাঙ্ক্ষা নেই, উপরে চড়ার তাগিদ বা বাসনা কোনোটাই নেই, সামর্থ্য তো নেই। জীবন বয়ে চলেছে নিস্তরঙ্গ এক ছোট নদীর মতো। সেই নদীতে বান ডাকে না, গ্রীষ্মে পুরো শুকিয়ে খাকও হয়ে যায় না। এই নদীর উৎপত্তি কোথায়, কোথায় গিয়েই বা মিশেছে তা নিয়েও কারো কোনো মাথা ব্যথা নেই। এই নদী কারো খেতে জল পৌঁছে দেয় না, কাউকে ভাসিয়েও নিয়ে যায় না। আছে এইটুকুই। ফেসবুকের আলাপচারিতাও একটা দুটো কথাই সীমিত। দেখার প্রশ্নই নেই আমার তরফ থেকে তো নেই। যখন অধিকার ছিল তখন বেঁধে রাখতে পারিনি, আর আজ তো সে অনেক দূরে, সিয়াটেলে। দেখার প্রশ্নই ওঠে না। আমার তরফ থেকেও দেখতে যাওয়ার সাহসও নেই। শ্রীরূপা কিন্তু অনেক স্বচ্ছন্দ। মেসেঞ্জারে কথার আদান প্রদান শুনলে কখনোই মনে হবে না কোনো কালে যে সে আমার প্রেমিকা ছিল। শুধু একদিনই মাত্র কোনো কথা না বলে লগ আউট করে গিয়েছিল, যেদিন বলেছিলাম আমি লিখি না তেমন আর। একদিনই, কয়েকদিন বাদে এসে আবার স্বাভাবিক। নিস্তরঙ্গ জীবনে এই বছরের মার্চের এক সকালে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হলো। সকালবেলা প্রথম টিউশনি ছেড়ে সবে বাড়ির দিকে পা বাড়িয়েছি। মেসেঞ্জারে রূপার কল। কি যে বলে গেল রূপা, তা সব আমার মনেও নেই।
অদ্ভুত ঘোরের মধ্যে ছিলাম যেন। শুধু এটুকু বুঝেছিলাম সিয়াটেল ছেড়ে রূপা চলে এসেছে কলকাতায়। ওর হাজবেন্ডকেও টেম্পোরারিভাবে এই দেশের অফিসের একটা দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। আর এই শহরে আসার পরেই রূপার মনে হয়েছে অনেকদিন আমাকে দেখে না, তাই আজই আমাকে যেতে হবে ওর ভাড়া নেওয়া ফ্ল্যাটে। ফোনে ফ্ল্যাটে কিভাবে যেতে হবে তাও বলে দিল রূপা। সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে যখন ভিআইপির পাশে ওর ফ্ল্যাটে পৌঁছলাম তখন প্রায় বিকেল। সংশয় ছিল, নিজের স্বামীর কাছে পুরনো বন্ধু বলে পরিচয় দিয়েছিল জানি, কিন্তু সে তো ফেসবুকের পাতায় সামনাসামনি কি বলবো, কীরকম বন্ধু, কিভাবে পরিচয়, সে বিষয়ে কথা উঠলে কি বলবো, সে সবও তো বলে দিল না রূপা। রূপার ছেলের সাথে বন্ধুত্ব হয়ে গেল খুব তাড়াতাড়ি। প্রায় 7 বছর বিদেশে কাটালেও বাংলা সে ভালোই বলে, আর শিশু মনের সারল্যতে ভরপুর সে। আমার সাথে প্রথম দিনের পরিচয় তা ভুলিয়ে দিল রিক তার আঙ্কেল সম্বোধনে। এমন হলো যে রূপার সাথে কথার ফাঁকেও অনর্গল কথা বলতে হচ্ছিল রিকের সঙ্গে। হাতে নিয়ে যাওয়া খেলনা বন্দুকও তার বেজায় পছন্দ। চিকেনের কি একটা ড্রাই প্রিপারেশন করে নিয়ে এসেছিল রূপা কিচেন থেকে। ডাইনিং টেবিলে প্লেটটা রেখে আর একটা ছোট প্লেট রিকের হাতে দিয়ে বলল, রিক, উড ইউ প্লিজ ওয়াচ দ্য টিভি? আমরা এবার একটু গল্প করি। বাধ্য ছেলের মতো রিক ডাইনিং থেকে বেরিয়ে পাশের ঘরে গিয়ে টিভি চালিয়ে দিল। রূপাকে দেখছিলাম বেশ লজ্জা নিয়েই। ফেসবুকের ছবিতে দেখেছি, কিন্তু সামনাসামনি কেমন যেন অবাক লাগছিল। সামান্য ভারী হয়েছে রূপা, ত্বকের জৌলুস আরও বেশি। হাসলে ডান দিকের গজ দাঁতটা যেন ওই চকচকে মুখের সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। আগে লম্বা এক ঢাল চুল ছিল, এখন সেটা অনেক ছোট, তবুও তার মধ্যে যত্নের ছাপ সহজেই অনুমেয়। বিলাসবহুল এই ফ্ল্যাটে রূপার রূপ যেন একেবারে যথাযথ, ছবির থেকেও সুন্দর। ছবিতে শুধু পশ্চিমী পোশাকের আধিক্যই বেশি ছিল, আজ কিন্তু ওর পরনে লাল টকটকে একটা কুর্তি, কালো আর হলুদ কাজ করা। বোধহয় আমি এসেছি বলেই পশ্চিমী আউটফিটের সামনে আমি অস্বচ্ছন্দ বোধ করবই, এটা যেন রূপা আন্দাজি করে নিয়েছিল। আমি অবাক বিস্ময় দেখেই যাচ্ছিলাম ওকে। আমাকে অবাক করে দিয়েই বলল, রূপা, এখনও সেই একইভাবে দেখছো তুমি? বেশ লজ্জা পেয়ে গেলাম। কথা ঘোরাতেই বললাম, শৈবাল আসবে কখন? শৈবাল? ও কলকাতায় কোথায়? ও তো দিল্লি গেছে। অফিসের কাজে ওকে দিল্লি আর বেঙ্গালুরু করতে হবে কয়েক মাস। তারপরে ওর ম্যানেজমেন্ট জানাবে যে এখানেই থাকতে হবে, না আবার সিয়াটেল ফিরে যেতে হবে। একটা দ্বিধা দূর হলো। যাক, শৈবালের সামনাসামনি হতে হবে না। কিন্তু শৈবাল নেই বাড়িতে, আর সেই অবস্থায় আমি এলাম এখানে। ঠিক হলো কি? নিম্নবিত্ত মানসিকতায় যেই এই প্রশ্ন উকিঝুঁকি মারছে, রূপা বলে উঠল, শৈবাল একটু আগেই ফোন করেছিল। ওকে বললাম যে তোমাকে আসতে বলেছি। তা শুনে বলল যে ওর মিটিং থাকবে, তাই ফোন করতে পারবে না হয়তো, তবে তোমার আতিথেয়তার যেন ত্রুটি না হয়। বলি বেশ একটু জোরেই হেসে উঠল রূপা। আবার বলল, আতিথেয়তার ব্যাপারে শৈবাল ভীষণই পার্টিকুলার। আমি অবাক হয়ে তাকিয়েই রইলাম। দেখছিলাম রূপাকে। কি সপ্রতিভ রূপা! আগেও ছিল, এখন আরও বেশি। ভাবছিলাম আরও যে ভাগ্যিস এই জীবনে আমার সাথে জুড়ে যায়নিও। এই বিলাসবহুল ফ্ল্যাট, এই বৈভব, চারিদিকে এই পরিপূর্ণতা, এতেই রূপাকে মানায় ভালো। তা না করে যদি আমার সাথে থাকার গো ধরে থাকতো, জীবনটা কি হতো ওর? থাকতো এই হাসি, এই ঔজ্জ্বল্য। আমার কষ্ট হচ্ছিল না, বরং ওকে সুখী হতে দেখে আমার বুকের চাপা দমবন্ধ ভাবটা কেটে যাচ্ছিল। খাচ্ছ না যে? ঠান্ডা হয়ে যাবে যে। বলে অদ্ভুত কাণ্ড করল রূপা। চিকেনের একটা টুকরো প্লেটে রাখা ফর্ককে উপেক্ষা করেই হাতে তুলে নিল, আর আমাকে অবাক করে দিয়ে একটু এগিয়ে এসে আমার মুখের কাছে নিয়ে এলো। আমি কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে মুখ ফাঁক করে ফেললাম। হাঁ করে মুখে চিকেনের টুকরোটা ঢুকিয়ে নিতে গিয়েই দেখি পাশের বেডরুমে দরজা দিয়ে বেরিয়ে আসছে রিক। তার মা আঙ্কেলের মুখে চিকেনের টুকরো গুজে দিচ্ছে দেখে একটু দাঁড়িয়ে একটা অদ্ভুত হাসি হাসল। কি একটা বলবে বলেই আসছিল, কিন্তু সেটা না বলেই সেই অদ্ভুত মুচকি হাসি মুখেই ঘরে ফিরে যেতে উদ্যত হলো সে। তোর প্লেট শেষ বেটা, উড ইউ লাইক টু হ্যাভ সাম মোর? ছেলেকে ফিরে যেতে দেখে রূপা একটু উঁচু গলাতেই জানতে চাইল। মাথা না ঘুরিয়ে হাত নাড়ল রিক। রূপার কাছে এটা কোনো ব্যাপার না, কিন্তু আমার যেন কেমন করতে লাগলো। অভ্যেস ছিল এক সময় তো, তাই বলেই একটা বড় চিকেনের টুকরো নিয়ে একটু কামড় দিল তাতে। বাকিটুকু আবার নিয়ে এলো আমার মুখের কাছে। এবার আমি আর ভাবলাম না কিছু, খেয়ে নিলাম। মাথা নেড়ে বললাম,
ঠিক আগে টেস্ট করতে তুমি কোনো রেস্তোরাঁতে কোনো খাবার নতুন খেলেই তারপর আমাকে দিতে। তুমি এখনো তেমনই আছো, অগোছালো, উদাস। তুমি কিন্তু আরও সুন্দর হয়েছো। তাই কাজকর্ম বেশি করতে হয় না তো। তোমার বয়সও যেন একটু বাড়েনি, একদম না, মুটিয়েছি বেশ, খুব নয় অল্প। তোমার চুল পেকেছে অনেক, বুড়ো হয়ে গেছি যে। যত্ন করো না নিজের? বলে বেশ খানিকক্ষণ থেমে রইল রূপা, আবার বলল, একটা কথা বলবো। কি গো? বিয়ে করনি কেন? এই প্রশ্নের কী বা উত্তর দিই। চুপ করে থাকলাম, ভাবলাম কোনো উপায়ে প্রসঙ্গটা যদি পাল্টালো না। রূপা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার চোখের দিকে, অপলক। এত বড় বড় টানা টানা চোখ ওর। আজও সেই শেষ দিনের মতো কাজল টানা, বড় সুন্দর ওই চোখ দুটো। সেই দিন ওই চোখে ছিল জল, আজ জিজ্ঞাসা। আর তাকিয়ে থাকতে পারলাম না আমি, চোখ নামিয়ে নিলাম। আস্তে আস্তে বললাম, আমি যে সেই অগোছালো রু, কারো দায়িত্ব নেবার মতো চওড়া কাঁধ কোথায় আমার? তবুও কোনো একজনকে তো লাগে জীবনে। আমি তো জানোই রু, অসফল, গুড ফর নাথিং। তুমি কি ভাবে আমাকে ঘিরেছিলে সেটাই আশ্চর্যের। কাউকে জীবনে আসতে দিলে না তুমি, আমি চলে গেলাম বলে। না না, এরকম না গো, আমি সত্যি কারো যোগ্য নই। ভালোবাসলে যোগ্য হবার ইচ্ছা আসে, আমার সেই সামর্থ্য অবধি নেই। না হলে কি আমি তোমাকে ঠকিয়েছি না? এ কি বলছো রু? আমাকে তুমি ভালোবেসেছিলে, এটাই তো আমার জীবনের পরম প্রাপ্তি। আমার সাথে তোমার জীবন জুড়ে গেলে কি তুমি এরকম সুখী হতে পারতে? সুখী বলে অদ্ভুত এক হাসি হাসল রূপা, এক ঝলকি। তারপরে আবার চলে গেল অন্য প্রসঙ্গে। কত কথা, হাসি, গল্প। রিক এর মাঝে আবার উঠে এসেছে আমাদের কাছে, আদর খাচ্ছে মায়ের কাছে। কথার আদান প্রদান হচ্ছে তিনজনের মধ্যেই। কি একটা কথায় রূপা ছেলেকে আদর করতে করতে অভ্যেস বশতেই বলে উঠল, লাভ ইউ বেটা, লাভ ইউ মম। বলেই মায়ের গালে ঠোঁট ঠেকিয়ে চুমু দিল রিক। বলেই মায়ের দিকে তাকিয়ে বলল, মম, ডু ইউ লাভ দিস আঙ্কেল? আমার অস্বস্তির পালা। যতই রিক শিশু হোক, ওর কথা যেন সজোরে এসে আমার বুকে লাগলো। রূপা অনেক স্মার্ট। মুচকি হেসে বলল, তুই তো দেখছি খুব চালাক। হাউ কুড ইউ নো? মায়ের কোল থেকে আবার ঘরের দিকে যেতে যেতে বলল রিক, আই নো ইউ লাভ হিম, হি ইজ গুড। কখন কিভাবে চলে এসেছি রূপার বাড়ি থেকে তাও মনে ছিল না আর। খেয়ে আসতে বলেছিল রূপা। টিউশনের অছিলায় তাকে কাটিয়ে বেরিয়ে পড়েছিলাম ওর ফ্ল্যাট থেকে। আসবার সময় মা ছেলে দুজনকেই কথা দিয়ে এসেছিলাম যে আবার আসবো। ফ্ল্যাটে লিফটের বোতাম টিপে দাঁড়িয়েছিলাম একসাথে, লিফটের সামনে। রিক আসেনি ফ্ল্যাটের বাইরে। আলতো করে হাতের আঙুলগুলো ছুঁয়ে দিল রূপা, বলল, আবার আসবে তো? রাতে বিছানায় শুয়ে শুধু শুধু ভাবছিলাম সারাদিনের কথা। কেমন যেন স্বপ্নের মতো লাগছিল। চোখ বুঝলেই মনে আসছে রূপার কথা, ওর মুখ, হাসি, গজদার চুল আর ওর গায়ের গন্ধ। মনে পড়ছে নরম তুলতুলে হাতে ছুঁয়ে যাওয়া স্পর্শের কথা। শুনতে পারছি যেন কানের পাশে রূপা বলছে, আবার আসবে তো? আর ক্ষণে ক্ষণে মনে আসছে দেবতুল্য এক শিশুর কথা, আই নো ইউ লাভ হিম। ওই একটা কথাই এই নিস্তরঙ্গ জীবনের একটা দিনকে চিরকালের মতো স্মরণীয় করে দিয়ে গেল। মনে মনে বললাম, মি টু, লাভ ইউ বেটা। এরপর সে আর এক গল্প, অন্য কখনো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।